আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, আলহাজ জাফর ব্যাপার হাই স্কুল, সাভার, ঢাকা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম অ্যাসাইনমেন্ট এবং হিসাব বিজ্ঞান বিষয়ের 1 নং অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটি আমি নিজে হাতে তৈরি করেছি, যেন সবাই পূর্ণ নাম্বার পায়। আমি অ্যাসাইনমেন্টটা যেভাবে লিখেছি, সবাই যদি এই নিয়মটা ফলো করে বা এভাবে হুবহু লিখে দাও, তাহলে পূর্ণ নাম্বার পাবে বলে আশা করি। সবাই আমার সাথেই থাকবে। পর্যায়ক্রমে আমি 2 নম্বর অ্যাসাইনমেন্ট, 3 নম্বর অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য সকল অ্যাসাইনমেন্ট এই চ্যানেলে আপলোড করব। সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। এই মাসের 18 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 18 তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অ্যাসাইনমেন্টটি প্রকাশ করে এবং এখানে কীভাবে মূল্যায়ন করা হবে সেটাও এখানে নির্দেশিকা দেওয়া আছে। ইচ্ছে করলে তোমরা নিজেরাই দেখতে পাবে যে তুমি আসলেই কত মার্ক পাওয়ার যোগ্য। এখানে শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য কিছু নির্দেশনা আছে, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করতে হবে এবং কভার পেজের নমুনা বোর্ড সরবরাহ করেছে, মাধ্যমিক শিক্ষা বোর্ড সরবরাহ করেছে। সেখান থেকে তোমরা নিতে পারো, অথবা তোমরা যদি আমার কাছে চাও তাহলে আমিও নমুনা তোমাদেরকে দিতে পারবো। এবং অ্যাসাইনমেন্টের ভেতরে ইন্ডেক্স এবং উপরে কভার পেজ রয়েছে। কভার পেজের সকল তথ্য তোমরা ইংরেজিতে পূরণ করবে, অর্থাৎ নিজের নাম, বাবার নাম, স্কুলের নাম, বিষয়ের নাম, সাবজেক্ট কোড, যা যা তথ্য চেয়েছে সব তোমরা ইংরেজিতে পূরণ করবে। এভাবে নির্দেশনা দেওয়া আছে। তো আমি কভার পেজ বা ইন্ডেক্স নিয়ে আজকে কিছু বলবো না। নেক্সট ভিডিওতে আমি এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব। আমরা অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। অ্যাসাইনমেন্টটা ছিল এরকম, আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নিই। অ্যাসাইনমেন্ট নম্বর ও অধ্যায় শিরোনাম, অধ্যায় 2 লেনদেন, ব্যবসায়িক লেনদেনের পরিস্থিতি। এখানে উদ্দীপক দেওয়া আছে বা সহায়ক তথ্য দেওয়া আছে। সাদাব এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে 2020 সালের জুন মাসে জনাব সাদাবের নিকট হতে নিম্নোক্ত ঘটনাসমূহ জানা যায়। জুন 1 মালিক নগদ 20,000 টাকা ও 25,000 টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করল। জুন 9 ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুন 13 মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। জুন 23 রাদীপ অ্যান্ড সন্সের থেকে ধারে ক্রয় 7,000 টাকা। জুন 23 পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। জুন 26 4,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলো। জুন 30 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। এরপর কলম আছে শিক্ষণফল বা বিষয়বস্তু, অর্থাৎ এই অধ্যায় 2 থেকে এই অ্যাসাইনমেন্টটি যদি করো তাহলে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। বিষয়গুলো হচ্ছে লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে, হিসাব সমীকরণে ব্যবসায় লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথ প্রস্তুত করতে পারবে। নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি, অর্থাৎ নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা কিভাবে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করবে। সহায়ক তথ্য ভালো করে পড়ে নিতে হবে, অর্থাৎ উদ্দীপক ভালো করে পড়ে নিতে হবে। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য করতে হবে। ঘটনা হতে লেনদেন চিহ্নিত করতে হবে। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে। সহায়ক তথ্য ব্যবহার করে লেনদেনের উৎস দলিল হিসেবে চালান প্রস্তুত করতে হবে। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7টা ঘটনা রয়েছে। এখানে 3টি লেনদেন এবং বাকি 3টি লেনদেন নয়, অর্থাৎ শুধু ঘটনা। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক, নির্দেশক কতে আছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য।
তো একটা প্রশ্নে 4 করে নম্বর দেখো, এখানে পরিষ্কার মূল্যায়ন নির্দেশনা দিয়ে দিয়েছে। বলা আছে লেনদেনের 6টি বৈশিষ্ট্য বর্ণনা সহ লিখলে 4 নম্বর পাবে। লেনদেনের কমপক্ষে 4টি বৈশিষ্ট্য বর্ণনা সহ লিখলে 3 নম্বর পাবে। লেনদেনের কমপক্ষে 2টি বৈশিষ্ট্য বর্ণনা করলে 2 নম্বর পাবে। লেনদেনের ন্যূনতম ধারণা বা একটি বৈশিষ্ট্য লিখলে 1 নম্বর পাবে। তো এইভাবে কিভাবে লিখলে 15 নম্বর পাবে পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। তো অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দিত নম্বর হচ্ছে 16। এখানে আবার কিছু নির্দেশনা রয়েছে যে 13 থেকে 16 যারা পাবে তারা অতি উত্তম, 11 থেকে 12 যারা পাবে তারা উত্তম, 8 থেকে 10 পেলে ভালো এবং 0 থেকে 7 পেলে অগ্রগতি প্রয়োজন। আচ্ছা, এবার আমরা এই অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে নিয়ে একটু আলোচনা করি। ক নম্বর প্রশ্ন ছিল লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তো আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ঘটনা ঘটে, কোনোটি আর্থিক আবার কোনোটি অনার্থিক। আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, প্রত্যেকটা ঘটনাই লেনদেন নয়। অর্থাৎ যে সমস্ত ঘটনা আর্থিক, যে সমস্ত ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং দুটি পক্ষ থাকবে, সে সমস্ত ঘটনাই লেনদেন। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। যেহেতু উদ্দীপকে বা নির্দেশকে পরিষ্কার বলে দিয়েছে যে 6টি বৈশিষ্ট্য বা প্রকৃতি লিখলেই 6 নম্বর পাওয়া যাবে, তাই আমি 6টি বৈশিষ্ট্য যত্ন সহকারে লেখার চেষ্টা করেছি। তোমরা এভাবে লিখলে 15 নম্বর পাবে বলে আশা করছি। 1 নম্বরে আছে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 2 আর্থিক অবস্থার পরিবর্তন, 3 দ্বৈত সত্তা, 4 স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, 5 দৃশ্যমানতা, 6 ঐতিহাসিক ঘটনা এবং 7 নম্বরে একটা বৈশিষ্ট্য ছিল। যেহেতু প্রশ্নে চেয়েছে 6টি, আমি 7টি দেব না, কারণ অতিরিক্ত দেওয়া প্রাসঙ্গিক নয়। 1 নম্বর অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি একটি লেনদেন নয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়া 50,000 টাকার ক্ষতি, এটি একটি লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনার দ্বারা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হলে তবেই সেটি হবে লেনদেন। যেমন সোনালী ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, এখানে প্রতিষ্ঠানের নগদ 10,000 টাকা হ্রাস পেয়েছে, অপরদিকে 10,000 টাকা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই ঘটনা দিয়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি একটি লেনদেন। দ্বৈত সত্তা, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনেরই কমপক্ষে 2টি পক্ষ থাকবে, প্রত্যেকটি লেনদেনেরই 2টি পক্ষ থাকবে। এটি আবিষ্কার করেছেন লুকা পেসিওলি, হিসাব বিজ্ঞানের জনক, যিনি 1494 খ্রিস্টাব্দে এই সূত্রটি আবিষ্কার করেছিল। এরপরে 4 নম্বর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হবে, একটি থেকে আরেকটি আলাদা। দৃশ্যমানতা, অর্থাৎ দেখা যায়, চোখে দেখা যায় এমন ঘটনাও লেনদেন এবং দেখা যায় না সেটাও লেনদেন হতে পারে। যেমন প্রতিষ্ঠানের সুনাম, এটা দেখা যায় না কিন্তু এটিও একটি লেনদেন। আবার আসবাবপত্রের অপচয়, অর্থাৎ ব্যবহারের ফলে যে আসবাবপত্রের অপচয়, মূল্য হ্রাস পায়, এটা হচ্ছে অপচয়, এটার কারণেও এটি লেনদেন হয়। ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ যে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়, ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার কিছু ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে এমন আর্থিক ঘটনাকেও লেনদেন বলা হয়। আবার কিছু ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে, ভবিষ্যতে ঘটবে এমন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলেই অবশ্যই তার লেনদেন বলে গণ্য হবে। এবার আমরা উত্তর খতে চলে যাচ্ছি। এটি একটি গাণিতিক সমাধান, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নে বলা ছিল যে সকল ঘটনা লেনদেন তা কারণসহ
ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে 7টা ঘটনা ছিল, 7টার মধ্যে 3টি ঘটনা ছিল এবং বাকি 4টি লেনদেন ছিল। এখানে আমি 4টি লেনদেন বাছাই করে 4টি লেনদেনের কারণসহ ব্যাখ্যা সমীকরণ পদ্ধতি দেখিয়ে দিয়েছি। এভাবে যদি তোমরা লিখো আশা করি পূর্ণ নাম্বার পাবে। 1 নাম্বারে আছে, আমি একটু আলোচনা করি সংক্ষেপে, খুব সংক্ষেপে। মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন। এখানে ব্যবসায় বিনিয়োগ করার ফলে নগদ অর্থ এবং আসবাবপত্র ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং এই দুটো সমষ্টি মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই এটি একটি লেনদেন। এরপর ভাড়া প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থ অর্থাৎ সম্পদ এ এবং খরচ বাবদ মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে। যদি খরচ হয় ই হ্রাস পায় এবং যদি আয় হয় ই বৃদ্ধি পায়। ধারে ক্রয়ের ফলে জুন 20 ধারে ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে এবং পাওনাদার বাবদ এল বৃদ্ধি পেয়েছে। জুন 23 লেনদেন পাওনাদারকে পরিশোধ করার কারণে পাওনাদারকে পরিশোধ করলে যেমন নগদ টাকা চলে যায়, অন্যদিকে পাওনাদার হ্রাস পায়। নগদ কমে যাওয়ার ফলে এ হ্রাস পেয়েছে এবং পাওনাদার কমে যাওয়ার কারণে এল হ্রাস পেয়েছে। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। অনেকেই ইউটিউবে আমি দেখেছি অনেকেই ভুলভাল উত্তর লিখেছে, গ নাম্বার বিবরণী ছকে দেখায়নি এবং অবশ্যই গ নাম্বারের উত্তর বিবরণী ছকের মাধ্যমে দেখাতে হবে। দেখো এখানে প্রথমেই তোমরা ছকটার ভিতরে 2টা পক্ষ খেয়াল করো। সমান চিহ্নের আগে আছে সম্পদ এবং সমান চিহ্নের পরে আছে এল প্লাস ই, অর্থাৎ দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণ যেভাবে সেভাবে 2টা পক্ষ প্রমাণ করতে হবে। তো এভাবে সবাই সমাধানটা করে ফেলবে, লিখে ফেলবে। যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি রিপিট করার চেষ্টা করব। তাও জাস্ট একটু আলোচনা করতেছি যে 1 তারিখে ছিল মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকার আসবাবপত্র বিনিয়োগ করলো, অর্থাৎ নগদ 20,000 টাকা বেড়েছে এবং আসবাবপত্র 35,000 টাকা বেড়েছে। দুইটার যোগফল মালিকের সত্ত্ব 55,000 টাকা বেড়েছে। এরপরে জুন 9 হচ্ছে ভাড়া পরিশোধ 8,000 টাকা। ভাড়া পরিশোধ করার কারণে নগদ 8,000 টাকা কমেছে এবং মালিকানা সত্ত্ব 8,000 টাকা কমেছে। যোগ বিয়োগ করে উদ্ধৃত বসানো হয়েছে। এরপর হচ্ছে 20 তারিখ আছে রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা, অর্থাৎ ধারে ক্রয় করেছে, টাকা পরিশোধ করা হয়নি, অর্থাৎ টাকা পাবে, টাকা আমাদের কাছে পাবে, অর্থাৎ পাওনাদার বেড়েছে 7,000 টাকা। অপরদিকে ক্রয় বাবদ মালিক সত্ত্ব হ্রাস পেয়েছে 7,000 টাকা। বিয়োগ করে এখানে পাওনাদার হলো 7,000 আর মালিকানা সত্ত্ব হলো 40,000 আর অন্যান্য তথ্য একই থাকবে। এরপরে সর্বশেষ 23 তারিখ বলেছে যে পাওনাদারকে পরিশোধ করার কারণে নগদ 7,000 টাকা কমে গেছে, বিয়োগ করে হলো 5,000 এবং পাওনাদার 7,000 ছিল আগে, 7,000 টাকা পরিশোধ করার ফলে পাওনাদার শূন্য হয়েছে। তো আমার এই পৃষ্ঠার মধ্যে জায়গা না হওয়ার কারণে আমি যোগফলটা দেখিয়ে দিতে পারিনি বলে দুঃখিত। তোমরা উদ্ধৃতর পরে একটি দাগ টেনে লিখবে মোট এবং সমান চিহ্নর এই দিকে বাম দিকে লিখবে 40,000 টাকা এবং সমান চিহ্নর ডান দিকে লিখবে 40,000 টাকা। তার মানে প্রমাণ হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন একটি চালান তৈরি করতে বলেছে। আমরা চালানটা 20 তারিখের লেনদেনের আলোকে চালানটা করে ফেলব। 20 তারিখের চালানে বলেছে 20 তারিখে লেনদেনটা বলেছে যে রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে পণ্য ক্রয়, অর্থাৎ চালান প্রস্তুত করে কে? বিক্রেতা। তাহলে উপরে হবে রাদিফ অ্যান্ড সন্স, অর্থাৎ রাদিফ অ্যান্ড সন্সের নিকটে পণ্য ক্রয় করা হয়েছে বিদায় রাদিফ অ্যান্ড সন্স উপরে হবে। এরপর ক্রেতার নাম হবে সাদাফ এন্টারপ্রাইজ, অর্থাৎ সাদাফ এন্টারপ্রাইজ রাদিফ অ্যান্ড সন্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করেছে। এখানে ছকের মধ্যে দেখো দর, টাকার পরিমাণ, এখানে যেহেতু দর পরিমাণ কিছুই নেই সেহেতু আমরা পূর্ণ টাকা একসাথে 7,000 টাকা লিখে দেব। লিখে দিলেই
আশা করি তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে। তো 1 নং অ্যাসাইনমেন্টে যে 4টি প্রশ্ন ছিল, আমি 4টি প্রশ্নের সমাধানই যথাযথ সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই উপকৃত হবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।